সেই 1978 সালে মান্না দে গেয়েছিলেন, চাইলেই মনের মতো মন কি সবাই পায়। এখন অফিসারদের সাসপেনশন আর এফআইআর চেয়ে রাজ্য সরকারের যে জবাব নির্বাচন কমিশন পেয়েছে তাতে ইসির কারুর এই লাইনটা কিন্তু মনে আসা একটু অস্বাভাবিক নয়। আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। কমিশনের নির্দেশ মানল না রাজ্য, সাসপেনশন থেকে এফআইআর, কোনো পদক্ষেপই নেওয়া হলো না 4 অফিসারের বিরুদ্ধে। ভোটের কাছ থেকে সরানো হলো মাত্র একজন AERO অস্থায়ী কর্মীকে। সংঘাতের জল কি এবার আদালতে গড়াবে? দ্বিতীয় প্রশ্ন। দক্ষতার সঙ্গে কাজ করছেন অফিসাররা, কঠোর ব্যবস্থা নিলে মনোবল ভাঙতে পারে, ভোটের কাজে যুক্ত থাকা অন্যদেরও। কমিশনকে পাঠানো চিঠিতে অফিসারদের প্রশংসা মুখ্য সচিবের, এই চাপানুতর কি আদৌ কাম্য? তৃতীয় প্রশ্ন। বিরোধীদের কমিশন অভিযান ঘিরে দিল্লিতে ধুমধুমার, মাঝপথেই আটক রাহুল প্রিয়াঙ্কা সহ বিরোধী সাংসদরা। সুষ্ঠু ভোটের জন্য কমিশনকে ঘিরে এই সংঘাত কি আদতে ক্ষতি করছে গণতন্ত্রে? চতুর্থ প্রশ্ন। 10 দিন পরেও বিহারে এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগ শূন্য। অন্যদিকে তেজস্বীর মিথ্যে ধরা পড়ার পর এবার বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রীর নামে দুটো ভোটার কার্ডের হদিশ। নাগরিকদের নীতি নির্ধারণের দায়িত্বে যারা, তারা নিজেরা কেন দায়িত্বশীল হবেন না? পঞ্চম প্রশ্ন। আরজিকর কাণ্ডে সঞ্জয় কি একমাত্র অপরাধী? এবার প্রশ্ন উঠল খোদ তৃণমূলের অন্দরমহল থেকে। আসল অপরাধী কে তা নিয়ে সংশয় প্রকাশ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং 3 বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। অস্বস্তি বাড়ল শাসক দলে। তবে শুরুতেই দেখাবো 4 অফিসার সহ 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনের নির্দেশ মানলই না রাজ্য সরকার। দেখুন। আরও চরমে উঠল সংঘাত। সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিব চিঠি দিলেন ঠিকই, কিন্তু রাজ্য সরকারের যে অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার বা সাসপেন্ড করার সুপারিশ কমিশন দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য সরকার। বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানছে না। কেবলমাত্র অভিযুক্ত একজন AERO এবং এক ডেটা এন্ট্রি কর্মীকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেবার কথা চিঠিতে জানালেন মুখ্য সচিব। বেনিয়মে অভিযুক্ত 2 জন WBCS অফিসারের নাম চিঠিতে উল্লেখ করল না সরকার। অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে আরও এক ধাপ এগোলো নবান্ন। ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে মুখ্য সচিব লিখলেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। শেষে লেখা হয়েছে প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার AERO সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে। যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। নির্বাচন কমিশন যে 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ERO তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। এই 4 জন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল কমিশন, কিন্তু তা মানল না রাজ্য সরকার। ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে। ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। রাজ্য সরকারের এই অবস্থানের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাল্টা প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নাম তোলার ডিজিটাল প্রমাণ রয়েছে, সেখানে রাজ্য সরকার আবার নতুন করে কি তদন্ত করবে? সিও দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনি পরামর্শ নিচ্ছে। মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন, আদালতেরও দ্বারস্থ হতে পারে। কি ব্যবস্থা নেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরে। রুমা পাল, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, নজিরবিহীন সংশয় নেই, কিন্তু কথা হলো এই সংঘাতের পরিণতি কি। সব থেকে বড় কথা, যে অ্যাসেসমেন্টটা দুপক্ষ করছেন এই অফিসারদের নিয়ে, তা সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুর, একটা নর্থ পোল হলে আর একটা সাউথ পোল। আমি এই সংশয়ের জায়গাটা নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলির কাছে এই অনুষ্ঠানের শুরুতেই চলে যাব। জাস্টিস গাঙ্গুলি, আমি যদি শুধু এই অফিসাররা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করছে জাতীয় নির্বাচন কমিশন এবং যাদের কার্যত প্রশংসা করছে রাজ্য সরকার, আমি ঠিক কতটা তফাৎ দুপক্ষের এই দৃষ্টিভঙ্গির আপনাকে একটু পড়ে শোনাই। সুপারিশের যে চিঠি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাঠিয়েছে, তাতে বলা হচ্ছে এরা পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট। আমি বলছি, এত বড় কথা বলা হচ্ছে যে পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, আর উল্টো দিকে আজকে এ রাজ্যের মুখ্য সচিব বলছেন দিজ অফিসার্স who have consistently demonstrated sincerity and competence। আমি বলছি যে একই অফিসারদের নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন মেরুর মতামত। প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা, সেটা হচ্ছে এই সংঘাতের পরিণতি কি হতে পারে, হোয়াট নেক্সট? দেখুন, এই যে সংঘাতটা হয়েছে সেটা কিন্তু আইন মেনে রাজ্য সরকার কিন্তু এগোচ্ছেন না। আপনি যে অর্ডারের কথা বললেন, যে অর্ডার ইলেকশন কমিশন দিয়েছেন, সে অর্ডারটা দেখলে বুঝতে পারবেন সে অর্ডারের হচ্ছে সেকশন 13cc অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে দিয়েছে। একদম সেই সেকশনটুকু পড়ে দিচ্ছি আমি, তাহলে কি বুঝতে ব্যাপারটা পরিষ্কার হবে। সেই সেকশনে বলেছে যে অফিসার্স রেফার্ড টু ইন দিস পার্ট and or any other officer or staff employed in connection with the preparation, revision or correction of the electoral rolls and the conduct of all elections shall be deemed to be on deputation to the election commission for the period during which they are so employed। এবং যে সমস্ত অফিসাররা এইসব ইলেকশন রোল রিভিশনের কাজে যুক্ত থাকবেন, তারা ফর দ্য টাইম বিং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ডেপুটেশনে থাকবেন এবং তাদের উপরে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের আছে। এইটা কিন্তু রাজ্য সরকার ভুলে যাচ্ছেন এবং দেখছেন না। এখানে আর একটা কথা খুব আপনাদের মনে রাখতে হবে, যে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, এটা হচ্ছে সেন্ট্রাল ল। এই সেন্ট্রাল লতে একটা এক্সিকিউটিভ ডিরেকশন এসছে বাই এ কনস্টিটিউশনাল অথরিটি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেইটার সাংবিধানিক অবস্থাটা কোথায়, সেটা যদি আপনারা সংবিধানের 256 ধারা দেখেন তাহলেই বোঝা যাবে। 256 ধারায় কি বলছে দেখুন, বলছে the executive power of every state shall be so exercised as to ensure compliance with the laws made by Parliament and any existing law which will apply in the state। সুতরাং executive power of the state cannot act contrary to the laws made by Parliament। এখানে যে আইনটা হয়েছে 13cc, যার আন্ডারে এই অর্ডারটি 5ই আগস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, সেটাকে অমান্য করা কিন্তু সাংবিধানিকভাবে বহির্ভূত কাজ হচ্ছে। কিন্তু সংবিধানে পরিষ্কার বলেছে the executive power of the state shall be so exercised as to ensure compliance with the laws made by Parliament। এবং এই নির্দেশনামা দিয়েছেন একটি সাংবিধানিক অথরিটি। জাস্টিস গাঙ্গুলি, এইখানে আমি একটু আপনাকে আরেকটু ডিটেলসে প্রশ্ন করব। অর্থাৎ আপনি বলছেন এই যে সেকশন 13 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, এটা এইভাবে স্পষ্ট করে বলা হচ্ছে যে শ্যাল বি ডিম টু বি অন ডেপুটেশন টু দ্য ইলেকশন কমিশন ফর দ্য পিরিয়ড ডিউরিং হুইচ দে আর সো এমপ্লয়েড। ফাইন। অর্থাৎ আপনি বলছেন যে এরা, মানে এই অফিসাররা, এরা প্রত্যেকে নির্বাচন কমিশনের জন্যই কাজ করছেন এবং সেখানে ডেপুটেশনে আছেন, যার ফল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তাহলে শুধুমাত্র নির্বাচন কমিশন এই ক্ষেত্রে। এটা কি আপনি বলছেন? এক। আর দ্বিতীয় আমার প্রশ্ন থাকবে, অর্থাৎ তাই যদি হয় যে আইনত তারা নির্বাচন কমিশনের অধীনস্থ, তারা ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অবস্থান কি সাংবিধানিক সংকট ডেকে আনতে পারে?
এর পরিণাম কি হতে পারে? 256টা তো দেখালাম, 256 কি বলছে, এক্সিকিউটিভ পাওয়ার অফ এভরি স্টেট। এখানে যে পাওয়ারটি এক্সারসাইজ করছেন চিফ সেক্রেটারি হিসেবে, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট লিখছেন, shall be so exercised as to ensure compliance with laws made by parliament. একদম। The representation of people act of parliamentary law. একদম। এটাকে কি করে, and every existing law which apply in the state, এই representation of people act আমাদের স্টেটে অ্যাপ্লাই করে? Can the state of West Bengal say we are not under the representation of people act? বলতে পারে কি? যেখানে ফেডারেল স্ট্রাকচারে এটা একটা স্টেট ইউনিট। জাস্টিস গাঙ্গুলি, পরিণাম কি হতে পারে? এ তো স্টেট যে মানছে না বিষয়টা, এ তো পরিষ্কার স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। আমি বলছি এর পরিণাম কি হতে পারে? এর ব্যাখ্যা দেবে আদালতে গেলে, আদালতের ব্যাখ্যা দেবে আশা করি। কারণ একটা সাংবিধানিক সংকট তৈরি করছে। 256টা হয়তো অনেকে জানেন না, 256 যেটা অব্লিগেশন অফ দ্য স্টেট আছে, যে shall ensure compliance of this with these laws of the parliament। তারা হয়তো ফেডারেল স্ট্রাকচার রাখা যায় না, এক একটা স্টেট এক একটা ধরনের তো অবস্থান নেবে, তাহলে তো সাংবিধানিক সংকট দেখা দেবে। আর অর্ডারটা এসছে একজন সাংবিধানিক অথরিটির কাছ থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এগুলো তো বুঝতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলির সঙ্গে। আমি এইখান থেকে আমার পরবর্তী বক্তা সুদীপ্ত দাশগুপ্তর কাছে যাব। জাস্টিস গাঙ্গুলি খুব স্পষ্ট করে দিলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের এটা পরিপন্থী, এটা সাংবিধানিক সংকট আনতে পারে। দেখুন, আমার মনে পড়ে যাচ্ছিল এই বিশেষ করে রাজ্য সরকারের চিঠিটা দেখে, যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতে পড়েছিলাম নাকের বদলে নড়ুন। আজ নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবের যে চিঠিটা পেল, অনেকে বলছেন যে সেটাও অনেকটা নাকের বদলে নড়ুন, অনেকে বলছেন তাও বলা যায় না। কেন? 8ই অগাস্টের চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট বলেছিল যে অভিযুক্ত 4 অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, বিভাগীয় তদন্ত শুরু করতে হবে, ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আর আজ মানে সোমবার দুপুর 3টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে। আজ রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব পরিষ্কার জানিয়ে দিলেন যে নির্বাচনের কাছ থেকে সরানো হচ্ছে শুধুমাত্র একজন অধস্তন কর্মচারীকে, তার কারণ ডেটা এন্ট্রি অপারেটর এমনিতেই অস্থায়ী কর্মী। সব থেকে তাৎপর্যপূর্ণ হলো 2 জন WBCS এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য সরকার। বলা হলো যে নির্বাচন কমিশনের নির্দেশ অকারণে কঠোর একটা নির্দেশ, এবং যেটা নির্বাচনের কাজ যারা মন দিয়ে করছেন সামগ্রিকভাবে তাদের মধ্যে একটা ডিমোরালাইজিং ইম্প্যাক্ট পড়তে পারে। আমার পরবর্তী বক্তা সুদীপ্তর কাছে আমার প্রশ্ন থাকবে যে এই নজিরবিহীন সংঘাতে জল কোন দিকে গড়াচ্ছে? তাহলে কি কোনো এক পক্ষকে কোর্টে যেতে হবে? দেখুন, প্রথমেই বলি, কেন্দ্রীয় সরকার বলুন কি রাজ্য সরকার, যে কোনো সরকার চলে হলো কনস্টিটিউশনাল প্রিন্সিপালস আর মোরালিটির ওপর। এবার কোনো সরকার যদি মনে করে আমি সংবিধান মানব না, বা সংবিধানের যে মোরালিটি বা প্রিন্সিপালস আমি মানব না, আপনার তাহলে কোর্টে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এখানে প্রশ্ন হলো ইলেকশন কমিশন, আমি জাস্টিস গাঙ্গুলির সঙ্গে একটু দ্বিমত পোষণ করব। ইলেকশন কমিশন কিন্তু নিজে এখানে ব্যবস্থা নেয়নি, ওনারা রেকমেন্ড করেছে স্টেট গভর্নমেন্টকে যে বিং এই এরা আমার ডেপুটেশনে আছে, বাট এরা আপনাদের এমপ্লয়ি, এদের বিরুদ্ধে এই অভিযোগ, আপনারা ব্যবস্থা নিন। এবার প্রশ্ন হলো এই রেকমেন্ডেশন রাজ্য সরকার মানতে বাধ্য কি বাধ্য না? যদি কনস্টিটিউশনাল প্রিন্সিপালস আর মোরালিটি মেনে চলে, তাহলে রাজ্য সরকার এই রেকমেন্ডেশন মেনে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা এই সময়সীমার মধ্যে বলা উচিত ছিল যে আমরা এনকোয়ারি করেছি, আমরা এনকোয়ারিতেই রিপোর্ট পেয়েছি। এই ইচ্ছাকৃতভাবে কি করা হলো, একদম যে লাস্ট দিন সেই সময় জানিয়ে বলা হলো যে না আমরা নতুন করে এনকোয়ারি করব। কিন্তু প্রশ্ন হলো, যেখানে একটা কনস্টিটিউশনাল বডি আর্টিকেল 12 অথরিটি যদি বলে যে এখানে এই দুর্নীতি হয়েছে বা এই লোকেরা এই অন্যায় করেছে, তাহলে কি আরেকজন বলতে পারে যে না এটা করেনি, আমরা নতুন করে এনকোয়ারি করব? তার মানে
একটা কনস্টিটিউশনাল অথরিটি আরেকটা কনস্টিটিউশনাল অথরিটির ওপর বিশ্বাস রাখছে না, এটা পুরোপুরি একটা কিন্তু ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এবং এর পরবর্তী ধাপ যেদিক দিয়ে এগোচ্ছে, আজকে ইলেকশন কমিশনের কাছে কিন্তু কোর্টে গিয়ে মামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি ইলেকশন কমিশন মনে করে যে আমরা যে রেকমেন্ডেশনস দিয়েছি সেটাকে বলবৎ করতে হবে, তাহলে কিন্তু কোর্টে মামলা করা ছাড়া কোনো উপায় নেই। এবং আজকে যদি ইলেকশন কমিশন এটা না করে, এটা কিন্তু সারা ভারতবর্ষে একটা প্রেসিডেন্ট হয়ে যাবে যে আমরা ইলেকশন কমিশন কোনো অর্ডার দিলে কোনো রাজ্য সরকার মানবে না। কারণ যেই রাজ্য সরকার মনে করবে যে আমি কনস্টিটিউশনস মোরালিটি বা কনস্টিটিউশনস প্রিন্সিপাল মানব না, তারা এটা মানবে না। কিন্তু বিষয়টা অন্য জায়গায় সুমনদা, দুটোই সাংবিধানিক মানে প্রতিষ্ঠান। একটা হচ্ছে সংবিধান অনুযায়ী বিপুল ক্ষমতা দিয়ে সুপ্রিম কোর্টের ভাষায় ওশান অফ পাওয়ার দিয়ে যে নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট সংবিধানকে শপথ নিয়েই তারা মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছে। জাস্টিস গাঙ্গুলি বলছেন এই দুটোর সংঘাত কোথাও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একেবারে একদম ডিরেক্ট অ্যাটাক অন দি ফেডারেল স্ট্রাকচার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যখন দেখি দুটো কনস্টিটিউশনাল অথরিটির মধ্যে একটা লড়াই লেগে গেছে, তখন আলটিমেটলি সাফার করবে কিন্তু জনগণ। এখানে দেখতে হবে যে কেন এইসব কেন করা হচ্ছে, আলটিমেটলি গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ইলেকশন কমিশন বলছে প্রকৃতভাবে সঠিকভাবে ইলেকশন রোল যদি তৈরি না হয়, আলটিমেটলি গণতন্ত্রের যে উৎসব সেই উৎসব সঠিকভাবে পালন করা যাবে না। আর এখানে রাজ্য সরকার বলছে কি এরা সবাই ঠিকঠাকভাবে কাজ করছে, এর মনোবল ভেঙে যাবে। কিন্তু প্রশ্ন একটা, যদি কেউ স্বচ্ছতা সহকারে গণতন্ত্রকে বাঁচাতে চায়, তাহলে যদি অভিযোগ আসে তাদেরকে কি শুধু সরিয়ে দিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না? তার মানে যদি কেউ ভুল করবে তার শাস্তি হবে, সেই ইলেকশন ডিউটি থেকে সরে যাবে। কিন্তু ভুলটা তো সে করেই যাচ্ছে, তার শাস্তিটা কি হবে? এই বিষয়ে রাজ্য সরকার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। বেশ, ঠিক এইখানে আমি বলবো যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, এইখানে সংবিধানের যে স্পিরিট সেটা কোথাও ধাক্কা লাগছে, আর সেটা ধাক্কা লাগলে সেটা গণতন্ত্রের পক্ষে শুভ হতে পারে না। কিন্তু এরপর কি হতে পারে, আমার পরবর্তী প্রতিবেদনে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যে এরপর কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, সোমবার দুপুর ৩টের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল নির্বাচন কমিশন, সেই মতো উত্তরও দিল রাজ্য সরকার। কিন্তু নির্বাচন কমিশনকে লেখা মুখ্য সচিবের চিঠিতে স্পষ্ট করে দেওয়া হলো কমিশন রাজ্য সরকারের 4 অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেও তা এখনই মানছে না সরকার। এরপরই প্রশ্ন উঠছে, এবার কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন? চিঠির পাল্টা ফের চিঠি, নাকি আদালতের দ্বারস্থ হবে কমিশন? রাজ্য সরকার যে দুজন মাঝারি র্যাঙ্কের সেই দুজন মাঝারি র্যাঙ্কের অফিসারকে তারা ইলেকশন থেকে সরিয়ে নিল, আর সুপিরিয়র সিনিয়রদের ব্যাপারে ওই লাইনটা বলে দিল যে তার হাজার কাজ আছে। ইলেকশন কমিশন আবার বলতে পারে যে করো। ইলেকশন কমিশন নিজে তো কখনো সাসপেন্ড করতে পারে না। সাসপেন্ড করতে গেলে অ্যাপয়েন্টিং অথরিটি, যিনি অ্যাপয়েন্ট করেছিলেন তিনি সাসপেন্ড করবেন, তিনি অ্যাকশন নেবেন। অতএব ইলেকশন কমিশন বলে যাক সকাল বিকেল। রাজ্য সরকার এই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটাকে যদি চ্যালেঞ্জ করে, তাহলে আমি বলবো এটা গণতন্ত্র এবং গণতন্ত্রের এবং আমাদের নির্বাচন কমিশন তার যে কার্যকলাপ এর বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে এটা সংবিধানের পরিপন্থী। এর আগে রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছিল এই 4 জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন, তারা শুধুমাত্র ইআরও কিংবা এইআরও হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে লগইন সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন। পাল্টা সোমবার নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মুখ্য সচিব বললেন, কিছু কিছু ক্ষেত্রে সৎ বিশ্বাসে অধস্তন কর্মীদের নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হয়। অর্থাৎ নির্বাচন কমিশন বিষয়টিকে যেভাবে দেখছে, রাজ্য সরকার যে সেভাবে দেখছে না তা চিঠি থেকেই স্পষ্ট। পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের কথাটা শুনেছে এবং শোনেন। এই রকম সাংবিধানিক সংকটের জায়গা যেখানে একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টটা হচ্ছে যে ইলেকশন কমিশন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে তার সর্বাধিক ক্ষমতা এবং ইলেকশন কমিশনের কথা সমস্ত সরকার শুনবে, মনে হচ্ছে এটাকে সুপ্রিম কোর্টের দিকেই ঠেলে নিয়ে যাওয়া হবে এবং সুপ্রিম কোর্টকে এখানে রায় দিতে হবে যে কি হয়। ভোট এখনো দূর, কিন্তু সংঘাত এখন থেকেই চরমে। জল শেষ অবধি কত দূর গড়ায় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আমার পরবর্তী বক্তার কাছে আমি দুটো অংশ তুলে ধরবো। একটা হচ্ছে নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী ইআরও এবং এইআরওরা শুধু তাদের গুরুত্বপূর্ণ যে সরকারি কর্তব্য সেটা পালনে ব্যর্থ হয়েছেন তা নয়, এই ইসির চিঠির ভাষায় দ্বিতীয় পাতায় লেখা হচ্ছে যে তারা অলসো ভায়োলেটেড দ্য পলিসি অফ ডেটা সিকিউরিটি ওয়াইল শেয়ারিং দেয়ার লগিং ক্রেডেনশিয়ালস of the ER মানে ইলেকটোরাল রোল ডেটাবেস উইথ আনঅথরাইজড পারসনস। আমি ঠিক এইখানে আবার উল্টো দিকে বৈশ্বনাথদা, আমার পরবর্তী বক্তা বৈশ্বনাথদা বলতেই পারেন যে তাদের কেউ এই ভয়ঙ্কর বেআইনি কাজটা করেননি, কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে রাজ্য সরকারও নিশ্চয়ই মনে করেছে যে এদের একাংশ করেছেন, এবং করেছেন বলেই আজকের মুখ্য সচিবের চিঠিতে বলা হচ্ছে অ্যাজ আ ফার্স্ট স্টেপ বলে দুটো ব্যাখ্যা করা হয়েছে যে দুজন কর্মচারীকে নির্বাচনের কাছ থেকে সমস্ত ইলেকশন রিলেটেড ডিউটিস থেকে উইথড্র করা হলো, ইলেকটোরাল রিভিশন এবং অন্যান্য নির্বাচন সংক্রান্ত যে কর্তব্য সেইখান থেকে। তার মানে কি রাজ্য সরকারও কার্যত মেনে নিচ্ছে যে এই অভিযোগ, নিশ্চয়ই মেনে নিচ্ছে, নয়তো তাদের দুজনকে এটা থেকে সরানো হবে কেন? অর্থাৎ বৈশ্বনাথদা কি মানছেন যে গোলমাল কোথাও একটা আছে? আজকে মুখ্য সচিবের চিঠিতেও এই দুজনের ক্ষেত্রে এই শাস্তির ব্যবস্থাটাই সরানোটা কোথাও একটা ইঙ্গিত করছে যে একটা গোলমাল কোথাও রয়েছে, মানবেন? দেখুন, কমিশনের নির্বাচন কমিশন 4 আগস্ট একটা চিঠি দিয়েছিল। হ্যাঁ, আজকে সেই চিঠির উত্তরে মুখ্য সচিব জানিয়েছেন যে দুজনকে বাদ দিয়ে বাকিদের ব্যাপারে তদন্ত হবে, পূর্ণাঙ্গ তদন্ত হবে, তারপরে অ্যাকশান টেকেন রিপোর্টটা ইসিআইকে জানানো হবে। এটা আজকে চিঠিতে তিনি জানিয়েছেন। না, 4 পর ডিটেলস নির্বাচন কমিশনের এই সুপারিশ এবং অপরাধ সংক্রান্ত চিঠি, যেটা নির্বাচন কমিশন অপরাধ মনে করছেন, সেটা হচ্ছে 8ই আগস্ট, 8 আগস্ট। 8 আগস্ট। আপনি আজকে এরপরে কতকগুলি বিশেষজ্ঞর মতামত নিলেন, তার মধ্যে আপনি অশোক গাঙ্গুলিকে দেখালেন, জহর সরকারকে দেখালেন, আরও দীপঙ্কর ভট্টাচার্য, আরও কাউকে দেখালেন। তো আমি যেটা দেখতে পেলাম, যেটা খুঁজতে পারলাম, যে কারুর বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগের ওপরে দাঁড়িয়ে তারা সুপারিশ করেছেন, সেই সুপারিশটার রাজ্য সরকার তার এখতিয়ার থেকে সেটাকে তদন্ত করবে, তদন্ত করে তার অ্যাকশন টেকেন রিপোর্টটা সে পাঠাবে। আচ্ছা, জাতীয় নির্বাচন কমিশনের একটা শব্দে আমার শুধু আপত্তি আছে। আপনি সুপারিশটা যেহেতু বললেন, এটা কিন্তু ইসি বলছে যে এটা নির্দেশ, কারণ এই অফিসাররা ডেপুটেশনে তাদের আন্ডারেই কাজ করছেন। আপনার কথার সঙ্গে আমার কথার মিল নাও হতে পারে, কিন্তু আমি এটাকে সুপারিশ হিসেবে কথা না, এটা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আবার 100টা প্রশ্ন আছে। নির্বাচন কমিশন কিন্তু নিজে ডাইরেক্ট কোনো অ্যাকশন নিতে পারবেন না, বিকজ এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, 10 মাস এখনো নির্বাচনের বাকি আছে, তার আগে 10 মাস আগে নির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারবেন কিনা, এটা একটা আইনি প্রশ্ন থেকে যাচ্ছে। আর জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকেও তো পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টের মেম্বাররা প্রতিবাদ করেছেন, তার মধ্যে 3 জন মহিলা এমপিকে আক্রান্ত হতে দেখা গেছে, তাদের ওপর আক্রমণ হয়েছে, দিল্লি পুলিশ আক্রমণ করেছে, অমিত শাহের পুলিশ আক্রমণ করেছে। জাতীয় নির্বাচন কমিশন যে ভোটার লিস্টে কারচুপি করছে এই অভিযোগও তো উঠেছে। এই মানে না যে ওনারা যা বলবেন সেটা বেদবাক্যের মতো আমাদের মেনে নিতে হবে। ওনারা মহারাষ্ট্রে কারচুপি করেছেন, ওনারা দিল্লিতে কারচুপি করেছেন, ওনারা বিহারের ভোটারদের নাম বাদ দিয়ে কারচুপি করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছে অমিত শাহের সচিবকে, তিনি চেষ্টা করছেন বিজেপিকে ফেভার করার। এবং এটা শুধু আমাদের কথা নয়, সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল এই একই সুরে আজকে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে একই সুরে কথা বলেছেন। আজকে এখানে দাঁড়িয়ে যদি আলাদা কেউ কথা বলেন তাহলে প্রসঙ্গান্তর হয়ে যাবে, কিন্তু বিজেপিকে ফেভার করছে জাতীয় নির্বাচন কমিশন, তাদেরকে এটা কিন্তু এই বাক্যটা হচ্ছে সৌম্যর জন্য অগ্রিম সতর্কীকরণ। না, আমি তো এখানে আমি তো বলেই দিচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন চেস্টিটি নিয়ে আজকে চ্যালেঞ্জ হয়ে গেছে। কনস্টিটিউশনাল বডি, একটা সাংবিধানিক সংস্থা, সে একটি রাজনৈতিক দলের পাপেট হয়ে কাজ করছে, তার হয়ে তাকে ফেভার করছে, এই অভিযোগ আসা মানে তার সেন্টিটি নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। ঠিক, একাধিক জায়গায় আমি আপনার সঙ্গে একমত, কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে অমিত শাহের প্রাক্তন সচিব আপনি জ্ঞানেশ কুমারের কথা বলছেন যে তিনি নির্বাচন কমিশনের শীর্ষে বসেছেন। আপনি এক্ষুনি রাজীব হাসিনার নাম বললেন। একদম, আগে দিন আপনাকে বলেছিলাম যে এই রাজ্যের প্রাক্তন, একদম আপনি 100 আপনি যে প্রাক্তন মুখ্য সচিব রাজীব হাসিনা
হাসিনা যখন রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসেছিল তখন ওই একই অভিযোগ উঠেছিল। আলোচনা হচ্ছে পার্লামেন্টের মেম্বাররা মার খেলো, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ দেখাবো, কিন্তু রাজীব হাসিনার কথাটা তো বলতেই হবে। তার কারণ খুব ইন্টারেস্টিং, তার কারণ যে তার কারণ হচ্ছে যে প্রাক্তন মানে আমি আমলাদের পূর্বাশ্রম যদি ধরি তাহলে এই রাজ্যের মুখ্য সচিব তিনি রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসলে ঠিক বিরোধীরা যে সুরে প্রশ্ন তুলেছিলেন, আমি জানি না সঠিক না ভুল, সেটা তো দর্শক বিচার করবেন, মানুষ বিচার করবেন, সেই একই সুরে বৈশ্যানর্দা জ্ঞানেশ কুমারের যিনি অমিত শাহের প্রাক্তন সচিব তিনি কেন এই নির্বাচন কমিশনের মাথায় বসবেন এই প্রশ্ন তুললেন। আমার এমনি খুব কিছু এটা নিয়ে আপত্তি নেই, এর জবাব অন্যরা দেবেন, কিন্তু একটা জায়গা বলতে হবে যে কথা আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন একটা সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে 3 জনের ওই নিয়োগের কমিটি ছিল, সেইখান থেকে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতা এবং ওই তৃতীয় নামটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদলে ম্যাজিক্যালি হয়ে গেল প্রধানমন্ত্রী মনোনীত আর একজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি থাকলো কেন্দ্র সরকারে। এটা নিয়ে কিন্তু দিনের পর দিন আমি শো করেছি এবং এটা নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু আমি এর পরবর্তী বক্তা তরুণ জ্যোতির কাছে যাওয়ার আগে ঠিক উল্টো দিক থেকে দেখাবো যে আজকের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যেটা করলেন, বিশেষ করে মুখ্য সচিবের এই চিঠি, সেটা কি আরও একবার যে সরকারি কর্মচারীরা যদি কোনো বিপদে পড়ে, আমি খুব গোদাভাবে কথাটা বলছি, তাহলে রাজ্য সরকার তার পাশে আছে, এই বার্তা দিল না? কেন বলছি? মুখ্যমন্ত্রী এর আগে আপনারা জানেন একাধিকবার মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে বলেছিলেন যে অফিসারদের বিরুদ্ধে যে নির্দেশ এসছে সেই নির্দেশ তাঁর রাজ্য সরকার মানবেন না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? এইবার দেখা। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ঠিক উল্টো দিক থেকে আমি তরুণ জ্যোতি তিওয়ারির কাছে আসবো, যে তরুণ জ্যোতি, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তাই তো করে দেখালেন। এটাকে আমি যদি ধরি যে মুখ্যমন্ত্রী একেবারে সরকারি কর্মচারীদের, সরকারি অফিসারদের, বিশেষ করে যারা নির্বাচনের কাজ করছেন তাদের একটা বার্তা দিলেন। আমি বলছি যে রাজ্য সরকার তাদের পাশে আছে, কোথাও একটা ভরসা দিলেন, পরবর্তী কাজ যারা করছেন তাদের উদ্দেশ্যে বার্তা। সুমনদা, এটা নিয়ে বলছি, তার আগে আমার হঠাৎ করে আজকে যখন বৈশাদা বলছিল, আমার বাংলাদেশি একজন বিখ্যাত কবি, মানে প্রেম এবং বিদ্রোহর কবি হেলাল হাফিজ সাহেবের একটা কবিতা লাইন মনে পড়ে যাচ্ছিল, যে মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। যাই হোক, প্রেমের দিন, ভালোবাসার দিন। আর এবার আসি মুখ্যমন্ত্রী চ্যাপ্টারে। মুখ্যমন্ত্রী বলছেন না কোন আইনে করলো। ফার্স্ট থিং সুমনদা, আমাদের মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ভারতবর্ষের সংবিধান ফেডারেল কনস্টিটিউশন আমাদের নয়, আমাদের কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন, যার অর্থাৎ হলো সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেলিজম এখানে চলে। প্রথমে বলছেন কোন আইনে করছেন, আমি দেখাচ্ছি এখানে সেকশন 21 রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন 21 ইসিআই কে পারমিশন দেয়
যে কোনো সময় তারা চাইলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারে, সুতরাং এটা হচ্ছে আইন। সেকেন্ড, যেটা বলছেন উনি রক্ষা করবেন অনেক কথা বলছেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা জাস্টিস গাঙ্গুলিও বললেন, সেকশন 13cc অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অনুযায়ী যারা রাজ্য সরকারের যে কর্মচারীরা এই ইলেকশন কমিশনের কাজে নিয়োজিত থাকবে, দে উইল বি ডিমড অ্যাজ এমপ্লয়ি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাজ্য সরকারের নয়। সুতরাং চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম লোয়ার লেভেলে বিএলও পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি, রাজ্য সরকারের নয় এই কাজের ক্ষেত্রে। এই কাজ যদি ভুল করে কি করবে? ভুল করলে সেকশন 32 অনুযায়ী তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে, 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। হলে কি হবে? চাকরি যাবে, জেল হবে, চাকরি যাবে, পেনশন যাবে, সব যাবে। সুদীপ্ত বললো কেন ইলেকশন কমিশন রেকমেন্ড করেছে, দ্যাট ইজ দ্য রুল, তার জন্যই করেছে। আমি আমার সাবঅর্ডিনেট, ইলেকশন কমিশন ইন্ডিয়া সাবঅর্ডিনেট হচ্ছে চিফ সেক্রেটারি, সাবঅর্ডিনেটকে বলেছে তুমি স্টেপ নাও, অ্যাজ পার রুল করেছে, কোনো আপত্তি সেখানে কিছু নেই। সুপ্রিম কোর্ট একবার নয় বারবার বলে দিয়েছে যে মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 1978 সালে সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশনের অথরিটি যে প্যারামাউন্ট, রাজ্য অবস্ট্রাক্ট করতে পারবে না। এসি যোশী ভার্সেস শিবন পিল্লাই 1984 সালে বলে দিয়েছিল কন্ট্রোল অফ ইলেকশন প্রসেস পুরোটাই ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে। লক্ষ্মীচরণ সিং ভার্সেস হাসানুজ্জামান 1985 বলেছিল ইলেকট্রাল রোল রিভিশনের ক্ষেত্রে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। তার জন্য এখনো পর্যন্ত তুমি যে কটা বললে, অর্থাৎ নির্বাচন কমিশনকে এরপর কোর্টের দরজায় নাড়তে হবে। না 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 না, আসছে, আমি এখানেই আসছি। রাজ্য সরকার তো চিঠি দিয়ে দিয়েছে, আসছে, কারণ করতে হবে না। কেন করতে হবে না? আর্টিকেল 324 পাওয়ার দেয়। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়রা সুইসাইড করে আত্মহত্যা করার জায়গা খোঁজার চেষ্টা করছে, রাজনৈতিক আত্মহত্যা। কীরকম? উনি একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, কনস্টিটিউশনাল বডিকে কাজ করতে দেওয়া হবে না। ক্রাইসিস হলে অবভিয়াসলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাবে প্রেসিডেন্টের কাছে ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রেসিডেন্ট রুল। মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন। ইলেকশন কমিশন এক সেকেন্ড তোমার এখানেই থামা। মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন, তার কারণ মুখ্যমন্ত্রী এরপর আমি যদি এই ব্যাখ্যাটা দিই যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে যদি জারি হয় তোমার কথা অনুযায়ী, তাহলে শহীদের মর্যাদা পাবে তৃণমূল কংগ্রেস। সেটাই চাইছে, কিন্তু হবে না। ইলেকশন আমি আবার বলে দিচ্ছি, যখন এসআইআর এর কাজ হবে, এক এক করে আর্টিকেল তুলে এক একটা করে সেকশন তুলে বললাম। এসআইআর এর যখন কাজ হবে, যারা এমপ্লয়ি দেখছো, যাদেরকে মুখ্যমন্ত্রী মনে করছেন তার এমপ্লয়ি, তারা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। কেউ পাগল না। মডার্ন ডের কালিদাস কেউ না সুমনদা, যে গাছে বসবে সেই ডালটা কাটবে। দুটো তো অপশন হয়, হচ্ছে এটা আনসার থেকে যাবে, আর দ্বিতীয় হচ্ছে তোমার অপশন, যে তোমার অপশন রাষ্ট্রপতি শাসন জারি, চাকরি যাবে। সেটা হলে তৃণমূলের না। সিম্পল হিসাব হচ্ছে চাকরি যাবে। সবাই জানে তাদের টেনিওরটা মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর পর থাকবে কি থাকবে না কেউ জানে না। 26-এ ফিরবার চান্স সব থেকে বেশি, যার যখন ইসিআরটা হলে, মানে এসআইআরটা হলে 26-এ তিনি ফিরবেও না। সেরকম জায়গায় দাঁড়িয়ে শেষ করবো। আর এই ডারো মত করে অনেক কিছু চলছে, তো আমার বলা উচিত না আজকে যে সৌম্যদা আজ নিশ্চয়ই বলবে, রাহুল গান্ধীকেও বলবো, ডারো মত। আপনাকে বারবার চিঠি করেছে ওথ নিয়ে বলার জন্য, যে প্রমাণ আপনি বলছেন প্রেস কনফারেন্স করে, সেগুলো না করে একটু অ্যাজ পার লেটার ওথ নিয়ে অ্যাজ পার ফর্মাল কমপ্লেনটা করুন। আমি বিহারে একদম আলাদা করে আসবো, কিন্তু তার আগে তরুণের উইশফুল থিঙ্কিং নিয়ে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। অমিত শাহ বলেছিল 200 পার, সেখানে 77 হয়েছিল, ঝিলকাউস পার হয়ে গেছিল। আবার এখানে এসআইআর দেখিয়ে ভাবছে জুজুর ভয় দেখাচ্ছে নাকি? এখানে যা কিছু তৃণমূল ছাড়া আর কেউ জিতবে না। সংবিধান যতবার নির্বাচন হবে, তার আগে আমি এতবার হলো যে দিল্লিতে বিরোধীদের কমিশন অভিযান আজকে এতবার রেফারেন্স হলো, আমি দ্রুত একবার একটা মূল প্রতিবেদন দেখিয়ে নিই, তারপর এই নিয়েই আলোচনায় ফিরবো। দেখুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বিরোধী দলগুলি নির্বাচন কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল দিল্লিতে। শুরুতেই মিছিল আটকালো দিল্লি পুলিশ, পাল্টা কখনো রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে, কখনো ব্যারিকেডের উপরে উঠে পড়ে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা।
सरकार कायम है। आप चुनाव जीतोगे तो सारा विषय सही है, अब चुनाव हारोगे ये सारा विषय की अव्यवस्था आपको ध्यान में आती है। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ বহু বিরোধী সাংসদকে। বিহার রাজ্যে যেখানে 7 থেকে 8 কোটি ভোটার, 65 লাখ ভোটার মানে প্রায় 10% ওরা বাদ দিয়ে দিয়েছে। এরপরে এরা বাংলায় করবে, এরা প্রত্যেকটা রাজ্যে ভাবে চুরি করে ভোটে জিতেছে। যদি এই এসআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ। এসআইআর হচ্ছে এমন ফোড়া, বাঁকা ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না। পুলিশ আটক করার পর বাসের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের শুশ্রূষায় এগিয়ে আসেন রাহুল গান্ধী। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন আরেক তৃণমূল সাংসদ মিতালি বাগো। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं। রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে জল খাইয়েছেন, তার মাথায় জলে ছিটে দিয়েছেন, মহুয়া মৈত্র সুস্থ হয়ে উঠেছেন, অত্যন্ত ভালো খবর। মিতালি বাগকে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে এই রাজনৈতিক সৌজন্যতা আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মিস করি। ইন্ডিয়া জোটের শরিকদের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও বিক্ষোভে সামিল হয়। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজ্যের চিঠিতে একবার ফিরি। যে রাজ্য সরকার এই সংক্ষিপ্ত চিঠিতে নির্বাচন কমিশনের নির্দেশ শুধু মানল না তা নয়, খুব তাৎপর্যপূর্ণভাবে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিল। কেন বলছি? যে মুখ্য সচিবের উত্তরে জাতীয় নির্বাচন কমিশনের একটা প্রচ্ছন্ন সমালোচনাও কিন্তু আছে। নির্বাচন কমিশনের নির্দেশকে মুখ্য সচিব বলছেন মে বি আ ডিসপ্রপোর্শনেটলি হার্শ মেজার। আর অত্যন্ত বড় কথা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আবার বলছি একটা প্রচ্ছন্ন সমালোচনা কিন্তু আছে। এখন রাজ্যের প্রশাসনিক কাঠামোতে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে এর কী ইম্প্যাক্ট করতে পারে? আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কী মনে করছেন? দেখুন সুমনদা, নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের লড়াইয়ে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে প্রথম রাউন্ডে এবং সরাসরি পরাজয় ঘটেছে ইলেকশন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডের শেষে 100তে 100 পেয়েছেন আর 0 পেয়েছে হলো নির্বাচন কমিশন। আমি সাংবিধানিক রীতিনীতি, নিয়ম নীতির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো চলে। যারা সংবিধান লিখেছেন তারাও হয়তো ভাবেননি কোনো দিন এইরকম সংঘাত রাজ্য সরকারের সাথে ইলেকশন কমিশনের করতে হবে এবং তার অর্ডারকে সমস্ত আইন থাকা সত্ত্বেও ডিফাই করতে পারে, অস্বীকার করতে পারে কোনো রাজ্য সরকার। এটা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরও কোনোদিন ভাবেননি। কিন্তু নতুন সিচুয়েশন, নতুন করে ভাবতে হচ্ছে। ইলেকশন কমিশনের আদেশকে যেভাবে অগ্রাহ্য করলো রাজ্য সরকার, তাতে 3-4টে জিনিস ফুটে উঠে। একটা হলো সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে কার্যত আজকে চিঠির পরেও। দ্বিতীয় যেটা, সেটা হলো এখতিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছে ইলেকশন কমিশনের। থার্ড যেটা আমার মনে হয়েছে আজকে চিঠির থেকে, অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট ইলেকশন কমিশন করেছে সেটা মিথ্যা বা ভুল বলে রাজ্য সরকার প্রমাণিত করবার চেষ্টা করেছে। চতুর্থ যেটা, সেটা হলো ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে ঢুকে রাজ্য সরকার হস্তক্ষেপ করেছে। এমনকি ডেপুটেশনে যে লোকটি এই মুহূর্তে আছেন, শাস্তির কথা যাদেরকে বলা হচ্ছে, সেই ডেপুটেশনে থাকা লোককে কি করে ওখান থেকে সরিয়ে মানে ইলেকশনের বাইরে নিয়ে যান, যেটা ইলেকশন কমিশনের নিজস্ব এখতিয়ারের মধ্যে পড়ে। ফলে এতগুলো বিষয় আছে। একই সাথে মুখ্য সচিবের বক্তব্যের মধ্যে পরিষ্কার ধরা পড়ছে যে এতে নাকি মানে অর্থাৎ শাস্তি দিলে যারা সরাসরি মানে অপরাধী বা দোষী সাব্যস্ত ইলেকশন কমিশনের চোখে, তাদেরকে শাস্তি দিলে নাকি নির্বাচনের কাজে যারা আরো বাকিরা যুক্ত তাদের মনোবল নাকি ভেঙে যাবে। একদম। আমি তো মনে করি ঠিক উল্টো বিষয়টা। আপনি ভাবুন তো, আজকে যদি দোষ করে শাস্তি না হয়, তাহলে যারা প্রশাসনে দোষ করেন তারা উৎসাহিত পাবেন, তারা উৎসাহিত হবেন যে ভাই এই রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে, ফলে আমরা যদি নির্বাচনী কাজে যদি কোনো দোষও করি, রাজ্য সরকার আমাদের বাঁচাবে। ফলে অপরাধীরা তো উৎসাহিত হবেন, যারা দোষ করেন তারাই মুখ্য সচিবের চিঠির পরে আরো উৎসাহিত বোধ করবেন যে আমরা যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি করি, তারপরেও আমরা প্রশাসনে
বহাল তবিয়তে থাকবো, কারণ আমাদের কাছে মুখ্য সচিব আছে, মুখ্যমন্ত্রী আছেন, ফলে তারা কেন নিজেদেরকে রেকটিফাই করবেন? মুখ্যমন্ত্রী পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থেকে যত অপরাধ করা যায় করব আমরা, এবং আমরা তো ছাড় পেয়ে যাব। এবং একই সাথে আপনাকে বলি, এরপরে কিন্তু সমস্যা কিন্তু মিটলো না। অবশ্যই আমি মনে করি যে এরপরে ইলেকশন কমিশনের কাছে একটা রাস্তা আছে, দুটো রাস্তা আছে। প্রথম রাস্তাটা হলো সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কার আইন দেখিয়ে বলা, কিন্তু তারপরেও আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে শেষ পর্যন্ত শাস্তি বিধানটা কিন্তু প্রশাসনিকভাবেই দিতে হবে। ইলেকশন কমিশনের কোনো এখতিয়ার সরাসরি নেই এখানে। ইলেকশন কমিশন রিকমেন্ডেটরি বডি, অর্থাৎ সুপারিশকারী বডি, যেমন করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপারিশ করতে পারে, কিন্তু কার্যযুক্ত করে প্রশাসন, অর্থাৎ রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসন। ফলে এখানেও কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্ট যখন আদেশ দিবে, আবার ইলেকশন কমিশনের পক্ষে আদেশ দিবে, সেটাও কিন্তু কার্যকারী ওই চিফ সেক্রেটারির মাধ্যমেই করতে হবে। দ্বিতীয় সম্ভাবনাটা আছে, সেটা হলো সমঝোতার সম্ভাবনা। সেই সমঝোতার সম্ভাবনা কি? আইএস অফিসারদের মধ্যে, সে রাজ্যের মুখ্য সচিব, ওখানে আছে আরেকজন আইএস অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও আইএস অফিসার। ফলে আইএস অফিসারদের মধ্যে একটা বন্ড থাকে, আইপিএস অফিসারদের মধ্যে একটা বন্ড থাকে, সেই বন্ডে একে অপরকে ছাড়ে। এই অভিজ্ঞতাও আমার রাজনীতি বিশ্লেষণের জীবনে বারবার আমি দেখেছি যে আইএসদের মধ্যে একটা সূক্ষ্ম একটা কনভার্জেন্ট পয়েন্ট থাকে, সেখান থেকে তারা এক্সিট রুট খোঁজেন। থার্ড যেটা রাজনৈতিক সমঝোতার জায়গাটা আমি বলছি, রাজনৈতিক সমঝোতা আরেকটা জায়গা, যে সারা রাজ্যে সারা দেশে ইলেকশন কমিশনকে সামনে রেখে এবং সমস্ত বিরোধী ঐক্যবদ্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি একটা এক্সিট রুট দিতে পারি, তাহলে বিরোধীদের জোটটাকে ঘেটে দিতে পারবো। কিন্তু আমি লাস্ট যে কথাটা বলবো, যে ইলেকশন কমিশন যদি দৃঢ় থাকে, যদি তার ফার্ম মানে অবস্থান থাকে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন এই লড়াইটা লড়তে পারেন। কেন লড়তে পারেন? যদি শেষ পর্যন্ত এসআইআর না করে সুমন দা, এবং এই অফিসারদেরকে যদি শাস্তির বিধান না করে, এক সেকেন্ড প্লিজ, ইলেকশন কমিশন যেটা করতে পারে সেটা হলো কাজটা দেরিতে নিয়ে যাবে, ধীরে ধীরে দেরিতে নিয়ে যাওয়ার পরে 11ই মে পরে যখন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন রাষ্ট্রপতি ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, এরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের মুখাপেক্ষী নয়। বিভিন্ন সময় এসআইআর না হলো এসএসআর আমরা রিচার্জ করি, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। একদম, আমি লাস্ট বলছি মন্দা, না প্রশ্ন মনে থাকলে হবে না, আমি একটু মনে করিয়ে দিই। তরুণ বলছে যে একদম নিরপেক্ষ একটা সংস্থা। আচ্ছা, আমি বলছি এইটা কিন্তু এই মূল্যায়নটা লক্ষ্য করুন, কোন সরকারে কোন দল আছে, সরকারে আছে নাকি বিরোধী আসনে বসছে, তার উপর নির্ভর করে। আমি তরুণকেই মনে করিয়ে দেবো, প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে 2014 সালের 5ই মে স্বয়ং নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী আসানসোলে বাবুল সুপ্রিয়র হয়ে সভা করতে এসে এই নির্বাচন কমিশন সম্পর্কে বলেছিলেন, কোন সরকার আপনাদের বসিয়েছে, কে আপনাদের মালিক, এর ভিত্তিতে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করছি। নরেন্দ্র মোদী ঠিক কী বলেছিলেন আবার বলছি, 2014 সালের 5ই মে, তরুণের কথার প্রেক্ষিতে, যে নিরপেক্ষ সংস্থা। আচ্ছা देखो, आरोप लगा रहा हूं, आप इन इलाकों के इलेक्शन में रिगिंग रोकने में विफल गए हैं, हिंसा रोकने में विफल गए हो, झूठे मुकदमे हमारे बाबुल पे लगाए जा रहे हैं। इलेक्शन कमीशन का काम है नागरिकों को प्रोटेक्ट करना। आप अपनी जिम्मेवारी को सही ढंग से निभाएं, इसके लिए मैं आग्रह करता हूं। निष्पक्ष चुनाव कराना ये आपकी जिम्मेवारी है। किस सरकार ने आपको बिठाया, कौन आपके मालिक हैं, उसके आधार पर इलेक्शन कमीशन काम नहीं कर सकता है। मैं बहुत गंभीर आरोप लगा रहा हूं, গম্ভীর আরোপ। আমি বলছি তরুণ, এটা নিয়ে মানে নতুন কিছু নয় ভারতীয় রাজনীতিতে। কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল একেবারে বুক দিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ সংস্থা বলতো, আর তখন বিজেপি সহ সমস্ত বিরোধীরা তখন বলতো নির্বাচন কমিশন কংগ্রেসের কথায় চলে। চিরকাল রয়েছে পার্টা পলিটিক্স, যেমন কংগ্রেস হারলে ইভিএম খারাপ, জিতলে ইভিএম ভালো, ওরকমই আমি আসছি। তোমার ফার্স্ট পয়েন্ট যেটা ছিল যে চেঞ্জ করে দেওয়া হলো সিলেকশন প্রসিডিউর, একটা ল পার্লামেন্টে হয়েছিল, তো দ্যাট কুড হ্যাভ বিন চ্যালেঞ্জ। ওটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, ওই লটা চ্যালেঞ্জ হয়েছিল আল্ট্রা ভাইরাস বলে। কি হলো?
কিছু হয়েছে কি হয়নি, কেন হয়নি? কারণ সাবস্টেন্স ছিল না। সেকেন্ড পয়েন্ট, না 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 আমি বলছি স্পিরিটটা, আবার বলছি যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস থাকতেন এটা মামলার বিষয় নয়, স্পিরিট অফ ডেমোক্রেসি কোথায় হবে? সুপ্রিম কোর্টে তো ল এর টেস্ট কোথায় হবে? সুপ্রিম কোর্টে তো ইন্ডিপেন্ডেন্ট করতে পারো, কিন্তু আমি বলছি লাস্ট 2 বছরে এসএসআর বিভিন্ন জায়গায় হয়েছে। এসএসআর হিসাবে কর্ণাটকায় 27 লক্ষ, তেলেঙ্গানায় 33 লক্ষ, কেরালায় 13 লক্ষ ভোটার বাদ গেছে। 2002 বেঙ্গল এসআইআর এ 24 লক্ষ বাদ গেছে। এটা নর্মাল প্রসেস, এটা নিয়ে আপত্তির কি আছে? কনস্টিটিউশনাল প্রবলেম হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আটকায় ইলেকশন কমিশনের জায়গা আমি বলছি যে এটা আগে 2002 যেটা বললেন সেটা কতদিন লেগেছিল এসআইআরটা করতে? এসআইআরটা করতে few months, not few months, not few months, few years বলো। আর প্রথম কথা আমার কথা হলো যে এটা করতে এসছে কেবল নির্বাচনের আগে। বিহারেও তো ঠিক নির্বাচনের আগে করলো, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে, সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছিলেন। কি হলো? সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে যে ভোটার সুপ্রিম কোর্টে হয়েছে কি? ও দাদা কালকেই এটা নিয়ে শুনানি আছে, আবার দেখা যাবে। আমি বলছি কিন্তু আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন থাকবে যে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে কাজ করছেন, এটা বারবার চিঠিতে একেবারে ধারা উল্লেখ করে, যেখানে জাস্টিস গাঙ্গুলিও বললেন অনিয়ম আর দুর্নীতি এই পর্যায়ে হয়েছে বলে ইসি মনে করছে এই ভাষায় যে উইচ পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় কথা। এখন সেই গোলমেলে ভোটার লিস্টের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আছে নির্বাচন কমিশনের কাছে, এই চিঠি থেকে সেটা পরিষ্কার। তার ভিত্তিতে তদন্ত করে নজরুলদা ইসি একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং তারপরই রাজ্য সরকারকে এই নির্দেশ দিচ্ছে। আমি বলছি রাজ্য সরকারের আজকের চিঠির যে অবস্থান সেটা আইনি দিক থেকে কতটা যুক্তিযুক্ত? দেখুন, পুরোপুরি বেআইনি এবং চিফ সেক্রেটারি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো ওই পদে বসে তিনি বলতে পারেন না। যেমন আমি প্রথমে শুরু করছি যে হার্স মেজার, একজন ডাকাত ডাকাতি করে খায়, পরিবার চালায়, দরকার হলে মার্ডার করেন। একজন সুপারি কিলার মার্ডার করে খায়, তো তাদেরকে ধরে আমরা ফাঁসি দিই, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দিই, এটা হার্স মেজার কিনা? তো কেউ যদি অপরাধ করে তাকে হার্স মেজারই নিতে হবে তার বিরুদ্ধে সফটনেস দেখাবেন যিনি, তিনি অপরাধী। অর্থাৎ হার্স মেজার নেওয়াই দরকার। আমি যদি ইয়ারও হয়ে আমি যদি যে লোকটার নাম ভোটার লিস্টে তোলার কথা নয় আমি যদি তুলে দিই, তার বিরুদ্ধে হার্স মেজারই নিতে হবে। চিফ সেক্রেটারি এটা একদম অন্যায় কথা বলেছেন, অপরাধ করেছেন, তার সাজা হবে। নজরুল, আমি পুরো বাক্যটা পড়ি। আমি বলছি যে আপনি বলছেন হার্শ মেজার, আমি বলছি যে তার সঙ্গে একটা দরাজ সার্টিফিকেট আছে এগেইনস্ট দিস অফিসার হু হ্যাভ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেটেড সিনসিয়ারিটি অ্যান্ড কম্পিটেন্স মে বি আ ডিসঅ্যাপ্রোপ্রিয়েটলি হার্শ মেজার। মানে আমি বলছি শুধু হয়তো অকারণে কঠোর যে পদক্ষেপ তা নয়, বলছেন যে তারা সিনসিয়ারিটি এবং কম্পিটেন্সের সঙ্গে এই কার্য সমাধান করেছেন, অর্থাৎ সার্টিফিকেট জোড়া আছে। উনি কি বলেছেন যে সিনসিয়ারিটি এবং কম্পিটেন্স ইয়ারও হিসেবে তার ডিউটির জন্য দেখিয়েছেন? বলেছেন কি? এরা আপনি ব্যাখ্যা করছেন না, আমি একদম সঠিক ব্যাখ্যা করছি। মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে আমাদের ভোটে জিততে হবে, যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকতে হবে, একটা নামও বাদ দিতে দেবে না। যারা অস্তিত্ব নাই, আপনারাই তো গিয়ে বর্ধমানে মঙ্গলকোটে দেখাননি যে সে লোকের অস্তিত্ব নেই, তাদের নাম ভোটার তালিকা আছে, বহু জেলায় দেখিয়েছি না। তো এইটা মুখ্যমন্ত্রী বলছেন একটা নাম বাদ দিতে দেবো না। ওরা তো এরকম যে লোক নাই তাদের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী যেটা চাইছে সেই চাওয়ার প্রতি তো ওরা যথেষ্ট সিনসিয়ারিটি এবং কম্পিটেন্স দেখিয়েছে। চিফ সেক্রেটারি চিঠি থেকে বের করে দেখান। হ্যাঁ, বলছেন যে ডিটেইল এনকোয়ারি হওয়ার আগে এই পদক্ষেপ নেওয়া যাবে না। এই তো ডিটেইল এনকোয়ারি করার উনি কে? উনি কি ইলেকশন কমিশনের লোক? এই লোকগুলো যে কাজগুলো করেছে তারা তো ইলেকশন কমিশনের ডেপুটেশন তার জন্যে। এখানে উনি এনকোয়ারি করতেই পারেন না, ওনার কোনো ক্ষমতাই নাই আমি বলছি। কারণ আমি যখন অন্য একটা রেলেতে ডেপুটেশনে ছিলাম তখন আমাদের এনকোয়ারি করলে কে করবে?
আমি যেমন আমাকে তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আইপিএস অফিসার, আমি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কাজ করছি আমার বিরুদ্ধে প্রসিডিং এনকোয়ারি কি স্টেট গভর্নমেন্ট করেনি, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে কি? তো তাহলে চিফ সেক্রেটারি এটা জানেন না? উনিও তো অল ইন্ডিয়া সার্ভিসের লোক। যখন তারা ডেপুটেশনে কাজ করছে সেই কাজ করাতে তিনি যে দুর্নীতি করেছেন তার জন্য এনকোয়ারি, এটা উনি করতে পারেন না। আমি বলছি আপনাকে উনি করেছেন, এরপর কি হতে পারে? না করেছেন তো, চিঠিতে একদম পরিষ্কার অবস্থান পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার করতে পারে। এবং আরো বলছি উনার, আপনি যখন চিঠির কথা বললেন আমি চিঠিটার কথা আগে বলিনি, অন্য কথা পরে বলবো। তিনি বলছেন যে এই যে অফিসাররা কাউকে দায়িত্ব ডেলিগেট করে দিয়েছে সেটা ইন গুড ফেথ। উনি কি জানেন না যে আইনের গুড ফেথের ডেফিনিশন হচ্ছে উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। যদি বলেন আমি আইন বের করে দেখিয়ে দেবো। তো তাহলে যদি কেউ এই কাজটা উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন করেননি, এটা যে করেননি সেটা তো ইলেকশন কমিশন তদন্ত করে রিপোর্টে বলেছেন, তাহলে উনি গুড ফেথ বলেন কি? গুড ফেথ জানেন না? চিফ সেক্রেটারি হয়ে বসে আছেন, আমাকে মেনে নিতে হবে। তাহলে গুড ফেথ জানেন না? তারপরে আসি আরো দু একটা কথা দয়া করে বলতে। নির্ধারিত সময় শেষ, খুব দ্রুত বলতে হবে নজরুলদা। হ্যাঁ আমি বলছি, এই যে তিনি বলছেন এই যে উইথড্র করা হলো, ইলেকশন কমিশনে তাদেরকে নিতে পারে কে? চিফ ইলেকটোরাল অফিসার আছে এবং তার অধীনে একবার যখন ইয়ারও নিযুক্ত হলো তারা নিতে পারেন। তো তাদেরকে অব্যাহতি তারা দিতে পারেন। তো তারা অব্যাহতি না দেওয়া পর্যন্ত তিনি কী করে উইথড্র করেন? কোথায় ক্ষমতা আছে আমাকে দেখান। অর্থাৎ চিফ সেক্রেটারি একদম প্রতি ছত্রে ছত্রে বেআইনি কথা লিখেছেন, উনি লিখতে পারেন না। এরপর নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশন দেখুন তিনটে পথ খোলা আছে। প্রথম পথ হচ্ছে আপনি যদি 355-56 ধারা দেখেন, 365 নম্বর ধারাতে পরিষ্কার বলা আছে যে কেন্দ্রীয় সরকার যদি কোনো নির্দেশ দেয় রাজ্য যদি পালন না করে তাহলে ধরে নিতে হবে যে রাজ্যের কাজ সংবিধান অনুসারে চালানো যাচ্ছে না, অতএব সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে। এবং এটা শুধু কেন্দ্রীয় সরকার না, ইলেকশন কমিশন আপনি ইন্ডিপেন্ডেন্ট না মানতে পারেন কিন্তু এটা কনস্টিটিউশনাল বডি তো মানবেন। কনস্টিটিউশনাল বডি একটা ডাইরেকশন দিয়েছেন, রাজ্য সরকার সেটা মানছে না, এর ক্ষমতা আছে আইনত দেওয়ার, তো তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। দ্বিতীয়ত আর একটা আপনি 324 দেখুন, যেটা আমাদের সব জানতা মুখপাত্র বা আমাদের এলএলবি মুখ্যমন্ত্রী বললেন যে নির্বাচন এখনো ডিক্লেয়ার হয়নি। 324-এ দেখুন কোথাও বলা নেই যে নির্বাচন ডিক্লেয়ার হতে হবে। বেশ, তৃতীয় ইলেকশন কমিশন যদি চান তাহলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সব সরকারি কর্মচারীকে রাষ্ট্রপতি এবং গভর্নর তাদের অধীন করে দিতে পারেন। এখনো যদি ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে তাদের অধীন নিয়ে চিফ সেক্রেটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তৃতীয় পন্থাও আছে। এই যে উনি যে কথাগুলো বলছেন এখানটা ওনার ব্যাখ্যাটা ওনার মতো করে উনি করছেন, তো উনি ওনার মনে হচ্ছে যে এটা লিগ্যাল। এবার যিনি চিঠি লিখেছেন তিনিও তো একজন ব্যুরোক্র্যাট, চিফ সেক্রেটারি, তিনিও নিশ্চয়ই লিগালি কনসাল্ট করে লিখেছেন। তাহলে এটা এখানে তো বিচার হবে, দুজনেরই বক্তব্যটা পাশাপাশি রেখে বিচার করতে পারবে। আপনি লয়ার হিসেবে বলুন। আমার যেটা মনে হয়েছে, আমি আগের দিনও যেটা বলেছিলাম যে নির্বাচন কমিশনের এখতিয়ার, আরে আপনি কেন নির্বাচন কমিশনের এখতিয়ার নেই রাজ্য সরকারের প্রশাসনিক পিপলস অ্যাক্ট। আপনি কেন কথা বলছেন? তো আপনিও কোনো কথা বলতে পারবেন না যদি এই কথা বলেন। আমি ওনার এখতিয়ার নেই বলছি, বারবার বলছি যে আপনি বললে কি হবে? আইন তো বলছে আছে, রুল অফ কন্ডাক্ট স্টার্ট হয়নি, উনি প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। আইন বলছে পারে, আপনি বলেন আপনি দেখুন এটা আইন বলছে তো আছে, আলটিমেটলি তো মামলা হবে, আইন বলছে আছে, কে মামলা করবে? আইন হিসাবে বলছে আছে। আমি বলছি বোসানোর বাবু দয়া করে যে 30 নম্বর ধারাটা আছে না, রিপ্রেজেন্টেশন অফ পিপল 50, 51 না, দুটো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে। তো সেখানে এই যে 1 নম্বরে 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেলের কথা আছে, 2 উপধারাতে যেটা বলা আছে সেখানে কিন্তু বলা আছে যে এই ব্যাপারে অন্য কোনো রকমভাবে কেস হতে পারবে না, এটা উনি দয়া করে দেখে নিন। আর 3 নম্বরে বলা আছে যে যদি ইলেকশন কমিশনের বাই অর্ডার অর আন্ডার দি অথরিটি অফ ইলেকশন কমিশন
এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো এখানে তো বাই অর্ডার অফ ইলেকশন কমিশন হয়েছে, তো ব্যবস্থা আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এই স্টুডিওতে খানিকক্ষণ আগে যেটা উঠলো, তার বিরুদ্ধে কেন রাহুল গান্ধী কোর্টে যাচ্ছেন না, আজকে এই প্রশ্ন উঠলো। প্রতিবেদন। দেশ জুড়ে নির্বাচন করায় যে নির্বাচন কমিশন, তারই বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোট চুরির মডেল খাড়া করার অভিযোগে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। পাল্টা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন ও 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানিয়ে এখন তোলপাড় গোটা দেশের রাজনীতি। গত বৃহস্পতিবার বেশ কিছু তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন রাহুল গান্ধী। So I want the nation to know that there is a huge criminal fraud being perpetrated on this country. It is being done by the Election Commission and the party in power. এরপরই রাহুল গান্ধীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন এবং মহারাষ্ট্র, কর্ণাটক এবং হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মহারাষ্ট্র এবং হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রবিবার রাহুল গান্ধীকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা যে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য 10 দিনের মধ্যে সই করে পাঠাতে হবে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেও রাহুল গান্ধীকে রবিবার ফের চিঠি পাঠিয়ে বলা হয়েছে লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন শকুন রানী নামে এক ভোটার 2024 সালের লোকসভা ভোটে 2 বার ভোট দিয়েছিলেন, কিন্তু শকুন রানী নামে ওই ভোটার এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাই রাহুল গান্ধীকে অনুরোধ করা হচ্ছে কোন তথ্যের ভিত্তিতে তিনি এই অভিযোগ তুললেন তা পাঠান, যাতে এ বিষয়ে তদন্ত চালানো সম্ভব হয়। জাতীয় নির্বাচন কমিশনও রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলেছে, হয় রাহুল গান্ধীকে নিয়ম অনুযায়ী শপথ নিয়ে জানাতে হবে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কি, নয় মিথ্যে অভিযোগ তোলার জন্য দেশের কাছে ক্ষমা চাইতে হবে। পাল্টা রাহুলও বুঝিয়ে দিয়েছেন তিনি ছাড়ার পাত্র নন। हमने क्लियरली दिखाया है कर्नाटक में कि वन मैन वन वोट नहीं है। मल्टीपल मैन मल्टीपल वोट, वन मैन मल्टीपल वोट, सारा कुछ चल रहा है। आप ये मत सोचिए कि सिर्फ बेंगलोर में हुआ है, ये देश में अलग अलग कंस्टिट्यूंसीज में हुआ है और इलेक्शन कमीशन जानता है। जो उसको अभी वो कंट्रोल करने की कोशिश कर रहा है, छुपाने की कोशिश कर रहा है, उसको हम निकाल देंगे। राहुल गांधी से बार बार करें प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है, तो यही हाल है। पेगासस में प्रूफ दिया था सुप्रीम कोर्ट में, अपना मोबाइल दिया था, किसी का दिया था, राफेल में कोई प्रूफ दिया था, अभी भी प्रूफ नहीं देते हैं। तो इस तरह से तो देश नहीं चलता। मोटी बात यह है, बार बार हारते हैं, वोट नहीं मिलता, उसी की खींच है। রাহুল গান্ধীর অস্বস্তি বেড়েছে ঘরের অন্দর থেকেও। কংগ্রেস শাসিত কর্ণাটকের সমবায় মন্ত্রী KN রাজন্য রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের প্রেক্ষিতে বলেছেন, কংগ্রেস এতদিন কি করছিল? তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব কংগ্রেস ভোটের আগে থেকেই জানতো, তখন কেন বলেনি? সূত্রের খবর, এরপরই কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়াকে নির্দেশ দেন সমবায় মন্ত্রীকে বরখাস্ত করতে। এরপরই ইস্তফা দেন তিনি। ABP আনন্দ। দেখুন, আমার পরের বক্তা যেহেতু কংগ্রেস মুখপাত্র, আমি সমবায় মন্ত্রীর এই অস্বস্তিকর প্রশ্ন তো থাকবেই, কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা থাকবে, রাফেলে আমরা দেখেছি দিনের পর দিন হাতে কাগজ নিয়ে রাহুল গান্ধী বলেছেন একেবারে নিশ্ছিদ্র তথ্য প্রমাণ আছে, কোর্টে তারপরে দাঁড়ায়নি। চৌকিদার চোর হয়, দিনের পর দিন ক্যাম্পেইন চলেছে, কোর্টে দাঁড়ায়নি। আজকে যেটা রাহুল গান্ধী একটা বিরাট প্রেস কনফারেন্স করেছেন, সেইটা তথ্য প্রমাণ দিয়ে হলফনামা কেন তিনি জমা দিচ্ছেন না জাতীয় নির্বাচন কমিশনের কাছে? আমি ধরে নিলাম যে জাতীয় নির্বাচন কমিশন দেখুন দৈবপ্রেরিত কোনো সংস্থা নয়, বহুবার এই সংস্থার বিরুদ্ধে এখন উঠছে, ইতিহাসে দেখলে আগে উঠেছে একেবারে সরাসরি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু সৌম্যর কাছে আমার প্রশ্ন থাকবে যে কোর্টেও তো যেতে পারেন, একদম পরিষ্কার তথ্য প্রমাণ নিয়ে রাহুল গান্ধী যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের ওপর বৃহত্তর ভোট গ্রহণ শুধু নয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে একটা স্তম্ভের মতো, এবং কে জিতলেন কে হারলেন সেই সিদ্ধান্ত যারা ঘোষণা করার এবং নির্বাচন পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত সংস্থা নিয়ে যদি বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের প্রশ্ন ওঠে, এ তো মারাত্মক। আমার প্রথম প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধী কেন হলফনামা জমা দিচ্ছেন না, বা অন্তত আদালতের দ্বারস্থ হচ্ছেন না এই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে? সুমনদা, প্রথমে বলি যে जब नहीं डरा गोड़ों से तो अभी क्या डरना है चोरों से। আপনি লক্ষ্য করে দেখুন, রাহুল গান্ধীকে বলছেন যে ইসিআইয়ের কাছে হলফনামা দেবে,
কেন দেবে? কোর্টে যান, যাবো, দরকার পড়ে প্রয়োজন পড়লে তো আন্দোলন, প্রয়োজন নয় তো, এই তো গোটা দেশের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের ইসিআই এর নিজস্ব ডাটা কেন ডিক্লেয়ার করবে না? আমরা বলছি যে আপনি ডিজিটালাইজেশনের ডিজিটাল ডেটা কেন ডিক্লেয়ার করবেন না? আলোচনা করুন। রাজ্যসভাতে মল্লিকার্জুন খার্গে তুলেছে কথা। আমার কথায় দেখবেন আপনি লক্ষ্য করে যে আলোচনাটা যখনই এই যে আমরা বলছি, একটা ছোট্ট জিনিস লক্ষ্য করে দেখুন যে 30,000 একটা কনস্টিটিউয়েন্সি দেখিয়েছি আমরা, যে 30,000 ইনভ্যালিড অ্যাড্রেস, ভোটারের ইনভ্যালিড অ্যাড্রেস, যার অ্যাড্রেস হচ্ছে 000 একদম 9,000 জনের। আমি খুব মন দিয়ে দেখেছি এবং এবিপি আনন্দের দর্শকদেরও দেখিয়েছি লাইভ রাহুল গান্ধী প্রেস কনফারেন্স। কিন্তু সৌম্য, আমার বক্তব্য কর্ণাটকের ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী কেন অন্তত সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? এসআইআর নিয়ে তো কংগ্রেস গেছে। আমাদের দেখতে দিন, আপনি সব থেকে বড় দেখুন কথাটা যখন বলা হচ্ছে যে 9,000 জনের মধ্যে একটা লোকালিটির অ্যাড্রেস, একটা বাড়িতে 8,000 লোক থাকে, 80 জন একটা ঘরে, 10 ফুট বাই 10 ফুটের একটা ঘরের ভেতরে 80 জনের অ্যাড্রেস দেখেছি তো। আমার কথা হচ্ছে কি করে ইএসআই বিএলওর এই অ্যাড্রেস অ্যাপ্রুভ করলো, নাম্বার 1। নাম্বার 2, বিএলএ ভেরিফিকেশন করার কথা ছিল, করেননি কেন? নাম্বার 3, আপনি মনে করছেন একটা কর্ণাটকের অ্যাড্রেস দেখে, একটা কর্ণাটককে সেট অফ এক্সাম্পল মানে আমরা তুলে ধরেছি বলে সারা ভারতবর্ষে জিনিসটা হয়েছে। এবার আপনি বলছেন নির্বাচন আর নৈতিকতা এক জিনিস। এখন দেখবেন অদ্ভুত ব্যাপার, নির্বাচন কমিশনকে যখন আমরা প্রশ্ন করেছি 1 ম্যান 1 ভোট, রবিশঙ্কর প্রসাদ কি নির্বাচন কমিশনের মুখপাত্র নাকি? রবিশঙ্কর প্রসাদের গায়ে লাগছে কেন? হঠাৎ রবিশঙ্কর প্রসাদ মাঠে নামছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ তরুণজ্যোতি তিওয়ারিরা ইলেকশন কমিশনের চুরি ধরতে বেরিয়ে বেরিয়েছেন কেন? চোরেদের সমর্থনে বেরিয়েছেন নাকি? মানে নির্বাচন দেখুন, আমরা যেখানে অ্যাটাকটা করেছি খুব সঠিক জায়গায়, যেহেতু নির্বাচন কমিশন এই ধানলিতে বিজেপিকে সহায়তা করছে, বিজেপি মাঠে নেমে পড়েছে। আচ্ছা, এবার আপনি বলুন একটা কথা, যে গণতন্ত্র নিয়ে এই যে আমরা বলেছি যে সাংবিধানিক সংকট, এটা রাজনৈতিক লড়াই নয়, এটা হচ্ছে সংবিধান এবং গণতন্ত্র বাঁচানোর লড়াই। এখানে সবাইকে আসতে হবে। বিজেপি কি গ্যারান্টি দেয়, নির্বাচন কমিশন কি বিজেপিকে গ্যারান্টি দিয়েছে নাকি সারা জীবন ক্ষমতায় রাখার? সেই জন্যই তো বলছি আরো বেশি করে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, কারণ 140 কোটি ভারতবাসী সত্যিটা জানতে চায়, কোনটা দুধ কোনটা জল আলাদা করতে চায়। অপেক্ষা করুন, সত্য প্রতারিত হয়, সত্য পরাজিত হয় না, এই লড়াই চলবে। আর এই রাজ্যে এই যে কথাটা বারবার বলছেন না, একটু আগে ওই যে ডিসক্লেমার দিয়েছিল, মানে বক্তৃতা করার আগে আমার বিরুদ্ধে ডিসক্লেমার দিয়ে দিয়েছে তৃণমূলের প্রতিনিধি। আমি ওনাকে সম্মান জানিয়ে একটা কথা বলি, লড়াইটা তো হচ্ছে চুরির বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ইলেকশনের ধান্দলির বিরুদ্ধে। একটা মানুষের বিভিন্ন জায়গায় নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না। তো এই রাজ্যে আমি আবার ব্যর্থহীন ভাষায় বলছি, চুরি যে রাজ্যে হবে, সারা ভারতবর্ষের জন্য এই লড়াই চলছে। যদি পশ্চিমবঙ্গে এই চুরি হয়, এই চুরিতে আমরা আপনি যতই দিল্লিতে গিয়ে আন্দোলনে মিছিলে থাকুন, এ রাজ্যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কিছু করা যাবে না, লিস্টে নাম থাকলেও কিছু করা যাবে না, এও বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমার মনে হয় গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ের সমস্ত দল সমস্তভাবে একসঙ্গে এই চোরদের আটকাতে হবে। একটা মানে তুমি বলছো দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সবাই এক কাট্টা, আর বাংলায় তৃণমূলের বিরুদ্ধে, তাই তো? আপনি মনে করে দেখুন, রাহুল গান্ধীর লড়াইটা হচ্ছে ইলেকশনে ভোট চুরির বিরুদ্ধে। তাহলে যদি কোন রাজ্যে বিরোধী দল, তার প্রদেশ শাখা যাদের বিরুদ্ধে রাজ্যে ভোট চুরির অভিযোগ জানাচ্ছে, তারাই তো রাহুল গান্ধীর পাশে। কেন নয়? হোয়াই নট? আজকে এই রাজ্যে যদি ভোট চুরি হয়, গণতন্ত্র যদি লুণ্ঠিত হয়, এই রাজ্যে যদি লিস্টের মধ্যে কারচুপি করে অফিসাররা, যাদেরকে মিষ্টি টিষ্টি পাঠায়, আবার তরুণরা বলেছিল মিষ্টির প্যাকেট পাঠাবেন না, মুখ্যমন্ত্রী বলেছে, আমরা নয়, বলেছিল না? আপনি বলুন। আর এই রাজ্যে আবার সেই ভিডিওদের আইবুড়ো ভাত খাওয়ানো হয়, তো তারা যদি চুরি করে সেই চুরিরও বিরোধিতা করতে। তরুণের কাছে পরে, আগে বৈশ্বনাথদা। না, আমি এইটুকু বলবো যে আমরা শুনলো না আপনার ডিসক্লেমার। না না, সেটাও না, ওনার বঙ্গ বিজেপির বঙ্গ বঙ্গ প্রদেশের কংগ্রেসের একটা আলাদা আছে কি জানি না, কিন্তু এইটা আমি বলতে পারি যে জাতীয় নির্বাচন কমিশন একটা পক্ষপাতিত্ব করছে বিজেপির পক্ষে, এটা সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল বলছে। এই জায়গাটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন হয়েছে, সেখানে ফেভারিজম করেছে বিজেপিকে, সেটা প্রমাণিত সত্য।
যতই বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, এটা প্রমাণিত সত্য যে বিজেপিকে ফেভার করছে জাতীয় নির্বাচন কমিশন, এটা প্রমাণিত সত্য। হচ্ছে নভেম্বর 2024-এ কর্ণাটকা ড্রাফট এসএসআর শেয়ার করা হলো কংগ্রেসের সাথে, আবার জানুয়ারি 2025-এ শেয়ার করা হলো কংগ্রেসের সাথে। একটা অ্যাপিল ফাইল হয়নি। রাহুল গান্ধী আগে কথা বলা, কমিশনকে রাহুল গান্ধী বলল ডিজিটাল টাকা দিতে, ডারো মাত ফাইল করো, ডিজিটাল ডারো মাত, ভয় না পাও, পাপ্পু বড় কবে হবে, পাপ্পু বড় কবে হবে, ভয় পেও না, যাও যাও যে ফাইল করো, ফাইল করো, যাচ্ছ না যাচ্ছ না অবৈধ প্রধানমন্ত্রী। মানে কয়েকটা সিরিয়াস ম্যাটার তো উঠেছিল, রাফেলকে নিয়ে উঠেছিল, এর আগেও একাধিক অভিযোগ করেছিল। বিরোধী রাজনৈতিক দল কিন্তু আমি মনে করি শাসন ব্যবস্থারও পার্ট, ফলে আমি মনে করি যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে অনেক সারবত্তাও থাকতে পারে, অনেক সারবত্তা থাকতে পারে, সরাসরি কোর্টে যাওয়া উচিত। মানে আমি যদি ইসিআইকে বিশ্বাস না করি, আমি তো কোর্টকে বিশ্বাস করব। আমি যদি কোর্টকে বিশ্বাস না করি বিরোধী দলের নেতা হিসেবে, তাহলে আমি শাসন ব্যবস্থা আমি বলছি যে বেশ কোর্টে তো যাওয়া উচিত, কিন্তু আমার পরবর্তী বক্তা কৌস্তব যে প্রথম দিনই বলেছিল যে বিহারে এত দ্রুততার সঙ্গে এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। আমি এইবার ওই বিহারের অংশটা আলাদা করে একটু আসি। দেখুন, বিহারে 12টা স্বীকৃত রাজনৈতিক দল আছে, এদের ভেতর বিএলও নয় বিএলএদের সংখ্যা হলো 1,60,813 জন, অর্থাৎ যারা রাজনৈতিক দলের প্রতিনিধি। 11 দিন কেটে গেল যে ওই অতগুলো নাম বাদ দিয়ে ড্রাফট তালিকা পেশ হলো, প্রকাশিত হলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চলে গেল। আমি বলছি এদের মধ্যে একজনও, অর্থাৎ এই 1,60,813 জনের মধ্যে 11 দিন পরে নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী, প্রতিদিন এই ডেটা পাবলিশ হয়, একজনও কমিশনের কাছে খসড়া তালিকা নিয়ে অফিসিয়ালি কোনো অভিযোগ জানালো না। এটা বিশ্বাস করুন এত বিস্ময়কর, কারুর কোনো আপত্তি নেই, কারুর কোনো অভিযোগ নেই, কাগজে কলমে আছে, শুধু মঞ্চের ওপর থেকে। আমি বলছি কোন দিকে যাচ্ছে ভারতীয় রাজনীতি, যে বিহারের তালিকা নিয়ে দিনের পর দিন এই স্টুডিও উত্তপ্ত হয়েছে, 11 দিন পর কোনো স্বীকৃত রাজনৈতিক দল, 12টা রাজনৈতিক দলের কেউ, 1,60,813 জন বিএলের মধ্যে কেউ কোনো অফিসিয়াল আপত্তি জানালো না। আমার কাছে বিস্ময় এই জন্য, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আপনারা প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন যে 15 জন, ওই যে 22 লক্ষ সম্ভবত মৃত ভোটারের নাম বাদ গেছিল, তার ভেতরে 15 জন মৃত ভোটার নিয়ে আসুন। আমি জানি না এর আগামী শুনানির দিন আমার নজর থাকবে যে কেউ ওই 15 জন মৃত ভোটার যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তাদের নিয়ে বা তাদের ডকুমেন্টসগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যান কিনা। কিন্তু আমি কৌস্তবের কাছে এই ধাঁধা নিয়ে আসব যে সমস্ত তর্ক বিতর্ক হচ্ছে রাজনৈতিক মঞ্চে, পার্লামেন্টের বাইরে, সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে 1,60,813 জনের কেউ অফিসিয়ালি একটা অভিযোগ দিল না। কি রহস্য কৌস্তব? সুমনদা, আমি আগেও বলেছি এসআইআরের বিরুদ্ধে আমরা নই, এসআইআর অতীতেও হয়েছে, কিন্তু এসআইআরের নাম করে বাংলাভাষী শ্রমিকদের ওপর যে আক্রমণ, একটা রেফারেন্ডাম টানা হয়েছে 2002 সালে ভোটার লিস্টের সাথে মিলিয়ে দেখতে হবে, অনুপ্রবেশের সাথে গুলিয়ে দেওয়া, এটা একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি সুমনদা বলছি জীবনে তো আর কিছুই দেখা বাকি থাকলো না সুমনদা। আজ যা দেখলাম তৃণমূল কংগ্রেস নাকি ভোট লুট রিগিংয়ের বিরুদ্ধে মিছিল করছে, জীবনে তো কোনো স্বাদই আর অপূর্ণ থাকলো না। আমি বলছি ওই যে রাহুল গান্ধী দেখলাম ভাইপোর সাথে মিটিং করছে, ভাগ্যিস রাহুলবাবু ভাইপোকে জিজ্ঞাসা করেনি ডায়মন্ড হারবারের বুথের রেজাল্ট, তাহলে তো কেলেঙ্কারি ব্যাপার ঘটতো আর কি, মানে কেলেঙ্কারি ঘটনা ঘটতো। তো আমি বলছি যে আর কি সুমনদা জাল দেখতে হবে, জাল পিএইচডি, জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল রেশন কার্ড, জাল থানা, আজকে আবার জাল থানা দেখলাম, জাল ভ্যাকসিন, জাল চাকরি, জাল ডিগ্রি। কি ব্যবস্থা নিচ্ছেন বিজেপি, কি ব্যবস্থা নিচ্ছে? আমি তো বলছি এ কথা যে আজকে অগ্নিমিত্রা পল সে আবার বলেছে ইলেকশন কমিশন নাকি ব্যবস্থা নেবে, আর কাঁচকলা নেবে। ঠিক মুখ্যমন্ত্রীর ভাষায়, মুখ্যমন্ত্রী এমন বলেছেন কাঁচকলা। মুখ্যমন্ত্রী জানেন যে আরএসএস এর দল যাকে দুর্গা বলেছেন মুখ্যমন্ত্রীকে কোনো ব্যবস্থা নেবেন না, একটাই কথা, সেটিং। আলাপনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? হ্যাঁ, রাজ্য সরকার যে স্পেশাল ব্যবস্থা করে টাকা দিয়ে বসিয়ে দিল, সব বুঝলাম, কিন্তু সৌম্যদের কদিন এই রাজ্যের প্রেক্ষিতে তোমরা পাশে পাবে। আজকে ছবিটা দেখেছো? আমি বলছি প্রতিদিন তৃণমূলের যে ধর্না, তাতে কংগ্রেসের সাংসদরা এসে তৃণমূলের সঙ্গে গলা মেলাচ্ছেন,
রাহুল গান্ধী তৃণমূল সাংসদদের সঙ্গে একই সঙ্গে গলা মেলাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। কলেজে পড়তে বাসটাতে চড়তে তো নিশ্চয়ই, আমি তো বাসে চড়তাম, নিশ্চয়ই চড়তে। বাসে দেখবে পকেট মার উঠলে, পকেট যখন মারি হয়েছে দেখবে যারা পকেট মারের দলের লোক তারা বলে পকেট মার পকেট মার পকেট মার বলে পকেট মারকে নামিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়। তো নৈহাটি লোকালের সিট পাওয়ার মতো আজকে দেখলাম। যাই হোক, সেসব বলছি না, আমি বলছি লিপস অ্যান্ড বাউন্সের গতিতে সিবিআই বাঁচিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, এবং কালীঘাটের কাকু যা বলেছিল সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেবে? সিবিআই ব্যবস্থা নিতে চায় না। সুমনদা, কথায় আছে দেশে এখন যে সিবিআই অফিসাররা পোস্টিং চায় বাংলায়, তৃণমূলের কোনো নেতারা সেটিং করে দেয়, কোটি কোটি টাকা দিয়ে ব্যবস্থা হয়ে যায়। 1 বছর হয়ে গেল তো, সিবিআই তো ভূমিকা নিচ্ছে না, সিবিআই তো কোনো ভূমিকা নেই। আমি বলছি মজা হচ্ছে, দিল্লিতে এসআইআর বিরোধী আন্দোলনে ঢুকে পড়ে তৃণমূল তাদের চুরিটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। অতীতেও আমরা দেখেছি ইন্ডিয়া জোটে ঢুকে পড়ে ভাইপোর চুরিকে আগলাবার চেষ্টা করছে, আটকাবার চেষ্টা করছে, জনমত তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি তো তৃণমূল হচ্ছে বিজেপির কুনকি হাতি। বিজেপি আজকে শুভেন্দু অধিকারী যা বলছে ঠিক একই রকম কথা মমতা ব্যানার্জি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল এবং বলেছিল বাংলাদেশিরা এসে বামফ্রন্টকে ভোট দিয়ে চলে যায়। আমি জানি সুমনদা, রাজ্য সরকার ব্যবস্থা নেবে না। এই মমতা ব্যানার্জি রাজীব কুমারকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছিল। যে রাজীব কুমার ফোনে আড়িপাতা স্পেশালিস্ট, ওরা পেগাসাস, এরা হচ্ছে রাজীব কুমারের মাধ্যমে আড়িপাতা, একই রকম ব্যবস্থা। কি দেখলাম আজকে তোমরা দেখলে তো, বিভাস অধিকারীকে দেখলে না? কে এই বিভাস অধিকারী? নলহাটিতে আশ্রম আছে, ওই আশ্রমে না গোবিন্দভোগ চালের ভোগ হয়। কে জানো তো সবচেয়ে ভালোবাসতো ওই ভোগটা খেতে? একদা তৃণমূলের নেতা, একদা বিজেপির নেতা মুকুল রায়, যিনি বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এটা মানুষকে বুঝতে হবে। আমি আসবো, আমি এখনো এই উত্তর পেলাম না যে 1,60,813 জন বিএল এর মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের তাদের দলের 899 জন, তাদের কারুর কাছে কোনো অফিসিয়ালি কেউ অভিযোগ নিয়ে যাচ্ছেন না বিহারে? এরপরে এসআইআর নিয়ে কিছু বলার আর জায়গা থাকে? এ তো পুরো বিষয়টা, হ্যাঁ বলো বলছি ধাঁধা। তুমি তো বিহার, আমি ডিটেলস জানতে হবে বিহারের থেকে, আমি বলছি তো, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। আমরা শুধু 4000 বুথে বাংলায় 22,000 ডেড ভোটারের নাম জমা দিয়েছিলাম, 2000ও বাদ যায়নি। 2000 নামও বাদ যায়নি। কৌস্তব দ্বারা বাদ দিয়েছিল, নামগুলো দিয়েছিল, তার জন্যই তো এসআইআর। আজকে আপত্তি রাহুল গান্ধীর বৈঠকে সাথে যে বেবি কো টিএমসি পছন্দ, ওটা উনি ভুলে গেলেন। অনেকগুলো কথা বলেন, টিএমসি আর সিবিআই সেটিং ওনারা জানবেন, টিএমসি সিবিআই সেটিং ওনারা জানতে পারেন, চিট ফান্ডের মালিক বাইরে সব, টিএমসি আর সিবিআই সেটিংটা ওনারা জানবেন, কারণ মানুষ দেখতে পাচ্ছে না। যারা বেবি কো টিএমসি পছন্দ কি করে, একটা তদন্ত দিনের আগে দেখেন। আমি যে তারপর তোমার চোট কিসে? ঠিক আছে, তারপর চোট কিসে? তারপর তো চোট কিসে? আমি বলছি যে এই সিপিএম যে তৃণমূলের নামে না বললে ওদের ভাতা বজম হয় না, দেখতে পাচ্ছি জিরো পেয়েছে একটা দল। বারবার বলছি 1,60,813 জন পলিটিক্যাল এজেন্ট, মানে বুথ লেভেল এজেন্ট থাকা সত্ত্বেও কেন তারা কমপ্লেন করছে না? আমি অনেক সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা আমি বলছি, এমন তো নয় যে হয়তো এখন আইডেন্টিফাই করে রাখছি, কারণ 1 মাসের মধ্যে যদি আমি কমপ্লেন করি সেগুলো রেকটিফাই হয়ে সংশোধন হয়ে যাবে। আমি আমার হাতে রাখলাম, মানে তীর আমার হাতে রাখলাম, 1 মাস সরে গেল, তারপরে আমি মানে শোরগোল শুরু করে দিলাম যে এর নাম নেই, ওর নাম নেই, তার নাম নেই। আমার পলিটিক্যাল ডিভিডেন্ড হবে? নির্বাচনের আগে আমি মানুষের সামনে এই প্রশ্ন তো উঠবে যে তাহলে কমিশনকে এতদিন সময় দিয়েছিল, কমিশনে কেন জমা করে? হ্যাঁ, কিন্তু মানে মানুষের মেমোরির জায়গা তুই দেখেন, সেন্টিমেন্টটা কিন্তু আমি অনেক ব্যাপকভাবে আনতে পারবো। আমি আপনার একদম তৃতীয় পয়েন্টে আসবো, যেটা আপনি বক্তব্যের সময় বলছিলেন যে এই রাজ্যে এই গোলমালে এসআইআর এর ডেট পিছিয়ে যেতে পারে। সুমন্ত, এটা কিন্তু আমি বারবার বলছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে রিস্ক জোন যেটা, এই লড়াইটা যদি উনি টানতে থাকেন তাহলে এসআইআরটা দেরি হতে থাকবে, বিলম্বিত হতে থাকবে। এসআইআর যত বিলম্বিত হতে থাকবে, ডিউ টাইমে ভোট নাও হতে পারে। সুমনদার ডিউ টাইমে যদি ভোট না হয়, গতবার 5ই মে রেজাল্ট বেরিয়েছিল, 11 মে মনে হয় সরকার গঠন হয়েছিল, যদি সরকার ওই ডিউ টাইমের মধ্যে তৈরি না হয়, হ্যাঁ সেকেন্ড মে আমাদের কর্মীরা মারা গেছিল, এটা মনে আছে। আমি বলছি যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোট না হয় তাহলে ইলেকশন কমিশনের কাছে কিন্তু কোনো বিকল্প নেই। নর্মালি সেখানে কিন্তু প্রেসিডেন্ট
মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে, যেটা অতীতে একাধিক রাজ্যে হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছিলেন না সেন্টিমেন্ট, আমি কিন্তু মনে করি না 15 বছর শাসন করার পরে যেই মুহূর্তে পুলিশটা সরে যাবে না, মানে কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসকে আপনি খুঁজে পাবেন না। এসব মানে কথা না আপনি অন্য জায়গায় বলবেন। আরে বাংলার বুকে আমরা সিপিএম এর সঙ্গে লড়েছি, আপনি টিভি চ্যানেলে বসে চিৎকার করেন, কয়েক ঘন্টা লেগেছিল সিপিএম দলটাকে সরিয়েতে, আপনি ঠান্ডা মাথায় বসে দলটাকে তৈরি করেন 2011 সালে। আরে আমরা সিপিএম হারিয়েছি, পশ্চিম বাংলা আমরা হারিয়েছি, আমরা দুজনকে হারিয়েছি। আমি নজরুলদার কাছে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, কিন্তু তার আগে আবার সেই প্রশ্ন করব যে বিহারে এসআইআর নিয়ে বিরোধীদের এত আন্দোলন, দিনের পর দিন পার্লামেন্ট ভণ্ডুল হচ্ছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি একটা অভিযোগও জমা পড়লো না। দেখুন, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है, इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। संविधान की दुहाई देते हैं, इन दिनों में देश देख रहा है सबसे संविधान विरोधी काम कोई कर रहा है तो उसकी सरगना श्री राहुल गांधी जी हैं। দুপক্ষই দাবি করছে তারা অবাধ এবং নিরপেক্ষ ভোটের স্বার্থে, আবার একে অপরকে আক্রমণও করছে। এর সূত্রপাত বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে। বিরোধীদের দাবি, বেছে বেছে বিরোধী দলের ভোটারদের নাম কেটে বিজেপিকে জেতাতেই এমনটা করা হচ্ছে। এসআইআরে প্রচুর গরমিল রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশের 11 দিন কেটে গেলেও এদিন সকাল 10টা পর্যন্ত বিহারের 6টি আঞ্চলিক দল এবং আরও 6টি জাতীয় দলের কেউ ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে একটাও অভিযোগ জানায়নি। সেই তালিকায় যেমন আছে কংগ্রেসের নাম, তেমনই রয়েছে আম আদমি পার্টি, আরজেডি, সিপিএম এর নামও। आप जो आरोप करते हो, आपको संविधान में रत्ती भर विश्वास होता तब आप एफिडेविट देते, चुनाव आयोग के सामने अपनी बात रखते। अब गाली गुलज करके, अराजकता पैदा करके देश में एक अशांति की माहौल बनाने का प्रयास कर रहे हो। इलेक्शन कमीशन जानता है कि वो उसका जो डेटा है वो फटेगा, जो उसको अभी वो कंट्रोल करने की कोशिश कर रहा है, छुपाने की कोशिश कर रहा है, उसको हम निकाल देंगे, ठीक है, और वो फटेगा, वो जानता है। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। সোমবার এই মামলায় যুক্ত হলো তৃণমূলও। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই, জুরিসডিকশন নেই কে ফরেনার আর কে ফরেনার নয়। এই জন্য ফরেনার্স অ্যাক্ট আছে, ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই। ইলেকশন কমিশন ইজ অ্যাক্টিং বিয়ন্ড দি জুরিসডিকশন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে বিনা নোটিশে কারুর নাম বাদ দেওয়া হবে না। বিজেন্দ্র সিংহ, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, আরও একবার আমি রাজ্যের প্রেক্ষিতে ফিরি। নজরুলদা, আপনি বলছিলেন প্রথম সম্ভাবনা, দ্বিতীয় সম্ভাবনা, তৃতীয় সম্ভাবনা, অর্থাৎ এই রাজ্য বনাম নির্বাচন কমিশনের যে নজিরবিহীন সংঘাত, তার তৃতীয় সম্ভাবনাটা কি? তা আমি তো প্রথমটা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, দ্বিতীয়টা বলেছিলাম যে 324 ধারা 6 উপধারাতে যে প্রেসিডেন্ট বা রাজ্যপালকে বলতে পারে যে সব স্টাফ দিয়ে দেবে, তাহলে চিফ সেক্রেটারি চলে যাবে, তাহলে ইলেকশন করে সরাসরি চিফ সেক্রেটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আর তৃতীয় সম্ভাবনা, ইলেকশন কমিশনে তো সরাসরি এফআইআর করতে পারে, কারণ 32-এর ধারার মানে উপধারা 1টা খুব পরিষ্কার দেখুন যে এফআইআর যেটা হতে হবে সেটা আন্ডার দি অর্ডার অফ ওর আন্ডার দি অথরিটি অফ। তো আন্ডার দি অথরিটি অফ করার জন্য তো চিঠি লেখা হয়েছিল, যদি না হয় তো তারা সরাসরি করতে পারে। তাহলে করছে না কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? তাহলে করছে না কেন? মানে খুব নর্মাল প্রসিডিওর যেটা, যে এর অরিজিনালি একটা স্টেট গভর্নমেন্টের অফিসার, স্টেট গভর্নমেন্ট ওদেরকে সাসপেন্ড করবে, স্টেট গভর্নমেন্ট ওদের ডিসিপ্লিনারি প্রসিডিং করবে, স্টেট গভর্নমেন্ট ওদের এফআইআর করবে। কিন্তু যদি স্টেট গভর্নমেন্ট না করে তাহলে তো আমি বললাম এই যে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসার তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারে। আন্ডার অথরিটি অ্যাজ পার সেকশন 32 এরা পরিষ্কার আরেকটা কথা আমি বলতে চাইছি। আপনারা বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করলে তৃণমূলরা শহীদ হয়ে যাবে, কিন্তু দেখুন তৃণমূলকে লোকে এখন ভালোবেসে ভোট দেয় না। তৃণমূলের ভোট হয় বদমাইশরা, গুন্ডারা, যাদের কাছে বোমা আছে, গুলি আছে, তারা যারা বিরোধীদের ভোট দেবে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয় না। আর যদি তারা বাড়ি থেকে বের হয়, ইলেকশনের লাইনেও তাদের উপর বোমা মারে,
গুলি করে আমার চোখের সামনে তারপরে প্রত্যেকটা নির্বাচন দেখুন তৃণমূলের ভোট ক্রমশ বাড়ছে। আরে তো আপনি এতগুলো সরকারি প্রকল্প এর কোনো ইমপ্যাক্ট নেই। আমার যেখানে নাম আছে সেই বুথের কথা বলছি, একজন লোককে ঘাড়ে করে নিয়ে চলে আসলো, নিয়ে এসে তাকে বুথের মধ্যে ঢুকানো হলো, তার হাতে কালি লাগানো হলো। সে তাহলে নজরুলদা আপনাকে মানতে হবে যে জাতীয় নির্বাচন কমিশন অপদার্থ। এই তো নির্বাচনে জয় পরাজয় যদি রিগিং দিয়ে নির্ধারিত হয় আপনার থিওরি অনুযায়ী নয়, তাদের নাম উঠেছে এবং তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না এখনো, তো পদার্থ কোথায়? নির্বাচন যত নির্বাচন হচ্ছে তত নির্বাচনে তৃণমূল জিতছে, সে বিধানসভা হোক লোকসভা হোক। এই লোকসভার আগে খাওয়া কত গরম করা হলো, 18 থেকে বিজেপি 12তে নেমে গেল, আর 22 থেকে আমরা 29-এ উঠে গেলাম। মানুষের ভোট আমাদের দিল, আমাদের ভোট বাড়ছে। সেখানে দাঁড়িয়ে যদি উনি বলেন যে নির্বাচনে আমাদেরকে ভোট দিচ্ছে না, এটা কেউ বিশ্বাস করবে? আমি চ্যালেঞ্জ করে বলছি যতবার নির্বাচন হবে ততবার তৃণমূল জিতবে। ভোট বেড়েছে না কমেছে সেটা কটা ভোট করেছে তার উপর। টিভিতে বলেন মরা লোক এসে যে ভোট দিয়ে যাচ্ছে, অস্তিত্বহীন লোক এসে যে ভোট দিয়ে যাচ্ছে, তাদের ভোটটা তো কাউন্ট হয় কিনা? আমি চ্যালেঞ্জ করছি তো, আপনি ডেড ভোটার দেখেন যে তারা ভোট করবে না, আপনি ওদের নাম শঙ্করাচার্য করে দিন। আপনি ডেড ভোটার শঙ্করাচার্য করে দিন, বৈশাখের অসুবিধা হবে। সব সেটা বেরিয়েছিল, তখন যে সিরিয়াল বেরিয়েছিল হিম্মত থেকে মানে ভোটে যেটা মানে চুরি হয়েছে বলছি। দেখুন, মানুষ সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত রিফ্লেক্টেড হয়, সিদ্ধান্ত নেবেন মানুষ।